প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে গণিতে 1.2 অধ্যায়ের এই 3টি টপিক নিয়ে আলোচনা করব। 3টি টপিক কি কি দেখো তো? মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে ও পরস্পর সহমৌলিক নির্ণয় করো। এই 3টি টপিকই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পরস্পর সহমৌলিক নির্ণয় করা, এটা কিন্তু পরীক্ষায় আসে। চলো আমরা একটু মনোযোগী হই, তাহলে দেখবা এই 3টা টপিক তোমার কাছেও একদম ইজি লাগবে। প্রথমে আসো, মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা একসাথে শিখবো। ঠিক আছে ভাইয়া? তোমাকে যদি আমি বলি 0, 1, 2, 3, 4, 5 থেকে শুরু করে যত পর্যন্ত সংখ্যা নেওয়া যায়, ইনফিনিটি সংখ্যা, ঠিক আছে, ইনফিনিটি, এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। পরবর্তী ক্লাসে আমরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা সম্পর্কে জানবো। তবে এইটুকু মনে রাখো, এই 0 থেকে শুরু করে যত দূর পর্যন্ত যাবে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং এই স্বাভাবিক সংখ্যার মধ্যে দুটো ভাগ আছে, কিছু কিছু সংখ্যা মৌলিক আর বাকি সংখ্যাগুলো হচ্ছে যৌগিক। মৌলিক সংখ্যার পরিমাণটা অনেক কম আর যৌগিক সংখ্যা কিন্তু অনেক বেশি। তো এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক আর কোনগুলো যৌগিক, এটা আমি তোমাদেরকে বলবো। প্রথমে আসো, বইয়ের ভাষায় যদি বলি, যে সংখ্যা এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলা হয়। আমি যদি আমার ভাষায় যদি বলি, গুণনীয়ক হচ্ছে, মৌলিক সংখ্যা হচ্ছে তাকেই বলা হয় যে সংখ্যাকে এক আর ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। কি বললাম? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। কিভাবে দেখো, এই যে 2 লিখলাম, 2 কে তুমি এক আর এই সংখ্যাই হচ্ছে 2, 1 আর 2, এই দুইটা সংখ্যা ব্যতীত তুমি অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না, তাহলে এটাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। অথবা 2 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 2, তাই না? তাহলে কি বললাম? যে সংখ্যাকে 1 আর ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না সেগুলো মৌলিক সংখ্যা। যেমন দেখো 3, তুমি 3 কে 1 আর 3 ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না, কখনোই ভাগ করতে পারবা না। কারণ 1 দিয়ে ভাগ করতে পারবা, 1 এর পরে 2 রয়েছে, 2 দিয়ে কি ভাগ করা যায় 3 কে? না, 2 1 কে 2, 2 2 4, যাচ্ছে না। অর্থাৎ 3 এর গুণনীয়ক হচ্ছে দুইটা, 1 আর 3। অথবা 3 কে 1 আর 3 ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এরপরে আসো 4, 4 কে দেখো, তুমি 1 এবং 4 ব্যতীত আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা। কি? 4 কে তুমি কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবা। কি দ্বারা? 2 দ্বারা। কারণ 2 1 কে 2, 2 2 4, তাই না? তাহলে 2 1 কে 2, 2 2 4, একে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে আমি কি বলেছিলাম? 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি তাকে ভাগ করা যায়, সেটা কি মৌলিক সংখ্যা নয়। তাহলে সেটা কি হবে? মৌলিকের বিপরীতে কি বলেছি? যৌগিক সংখ্যা। তাহলে এই 4 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। অথবা 4 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4। তাহলে 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকলেই সেটা যৌগিক সংখ্যা। এবার আসো তো 5, 5 কে 1 আর 5 দ্বারা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা অন্য কোনো গুণনীয়ক রয়েছে না, তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 6, এটা যৌগিক সংখ্যা। আচ্ছা, আরেকটা কথা বলি, পৃথিবীতে যত জোড় সংখ্যা রয়েছে প্রত্যেক জোড় সংখ্যা 2 ছাড়া প্রত্যেকটা জোড় সংখ্যা হবে যৌগিক সংখ্যা। কারণ 2 এগুলো হচ্ছে অবশ্যই, জোড়কে অবশ্যই 2 দ্বারা ভাগ করা যাবে। জোড় সংখ্যাকে কোনো কিছু দিয়ে ভাগ করা যাক বা না যাক, তার কোনো গুণনীয়ক থাক বা না থাক, 2 অবশ্যই থাকবে। এর জন্য এটা কি সংখ্যা হবে? যৌগিক সংখ্যা হবে। 6 এটা মৌলিক সংখ্যা নয়, 6 কি? যৌগিক সংখ্যা। 7 কি? মৌলিক সংখ্যা। 8 হচ্ছে যৌগিক। 9 কি বললাম? এটা যৌগিক সংখ্যা। কারণ দেখো, 9 কে কিন্তু তুমি 3 দ্বারা ভাগ করতে পারবা। 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, তাই না? তাহলে ভাইয়া সহজ ভাষায় যদি আমি বলি, মৌলিক সংখ্যা হচ্ছে, দেখো 2 3 5 7 11, তারপর 13, তারপরে 17, এই সংখ্যাগুলোকে দেখো 1 আর এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যাবে না। এই সংখ্যার 1 আর ওই সংখ্যার ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, এজন্য এগুলো কি বলা হচ্ছে ভাইয়া? মৌলিক। আর যৌগিক কি বললাম? এগুলো ব্যতীত যত সংখ্যা আছে সব যৌগিক। কারণ এগুলোকে যৌগিক সংখ্যাগুলোকে অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অন্য কোন গুণনীয়ক রয়েছে। যেমন তোমার দেখো 4 6 8 9 10 12,
তার মানে কি বুঝালাম ভাইয়া? আরেকবার লাস্ট বলতেছি, যে সংখ্যাকে এক আর ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই বা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক আর ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা অন্য কোনো গুণনীয়ক রয়েছে তাকে যৌগিক সংখ্যা বলে। এবার আসো ভাইয়া, পরস্পর সহমৌলিক। পরস্পর সহমৌলিক নির্ণয় করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। যেমন তোমাকে একটা দেখায় ভাইয়া, 8 আর হচ্ছে তোমার 15। আচ্ছা, 8 আর 15 এই দুইটা সংখ্যার মধ্যে আমি তোমাকে একটু দেখাই সহমৌলিক নির্ণয় করে কি করে, আর সহমৌলিক কাকে বলে, কোনগুলো সহমৌলিক কোনগুলো সহমৌলিক নয়। যে সংখ্যা দেখো, এই প্রত্যেকটা সংখ্যাকে আগে ভাগ করে নি, তারপর সংখ্যাটা বুঝতে সুবিধা হবে। 8কে তুমি ভাগ করে নাও, 15কে ভাগ করে নাও, এইভাবে ভাগ করো। 8কে আলাদা করে ভাগ করো, 15কে তুমি আলাদা করে ভাগ করতে থাকো। কি দ্বারা ভাগ করা যায়? 8কে দেখো তো 2, কত হবে? 4 দুগুণ 8। আবার 2 দ্বারা ভাগ করো তো কি হবে? 2 দুগুণ 4। আবার 2 দ্বারা ভাগ করলে 1 পাবো, তাই না? এবার 15কে ভাগ করো তো, 3 দিয়ে ভাগ করলে 5, আবার 5 দিয়ে ভাগ করলে 1। এবার আসো, মৌলিক পরস্পর সহমৌলিক তাকে বলা হয় এই দুইটা সংখ্যার যে গুণনীয়ক গুলো বের করলাম, এই দুইটা সংখ্যার যে গুণনীয়ক গুলো বের করলাম বা যে সংখ্যা বের হলো, এইগুলোকে খেয়াল করো তো। কি বললাম? এখানে 2, এখানে আছে 3। আচ্ছা, পরস্পরের মধ্যে এক ছাড়া আর যদি অন্য কোনো গুণনীয়ক মিল থাকে তাহলে এরা পরস্পর সহমৌলিক হবে না। কিন্তু এখানে এক ছাড়া আর অন্য কোনো কি গুণনীয়ক মিল রয়েছে? এক ছাড়া আর অন্য কোনো গুণনীয়ক মিল নাই, এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক মিল নাই, এক ছাড়া দেখো কোনো কিছু মিল নাই, এজন্য এরা পরস্পর সহমৌলিক। আর যদি মিল থাকতো পরস্পর সহমৌলিক হতো না। যদি আমি এখানে 8 এর জায়গায় যদি আমি দিতাম দেখো 18, তো ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে 3 6 18, 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণ 6, আবার 3 দ্বারা ভাগ করলে 1। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাই না? তাহলে এই দুইজনের মাঝখানে কিন্তু মিল আছে। মিল থাকলে এরা পরস্পর সহমৌলিক হবে না। এক ছাড়া অন্য কোনো যদি মিল থাকে তাহলে এরা পরস্পর সহমৌলিক হবে না। এক ছাড়া যদি অন্য কোনো মিল না থাকে, এক ছাড়া যদি অন্য কোনো কিছু মিল না থাকে তাহলে এরা পরস্পর সহমৌলিক। আর যদি মিল থাকে তাহলে সহমৌলিক নয়, আর যদি না থাকে তাহলে এরা পরস্পর সহমৌলিক। ঠিক আছে?